জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, তারা এসে যুক্ত হবে। নারী নীতি করা যাবে না, নারী নীতি যারা লেখছে করছে এই নারীরা। আমি তো মনে করি এখন যদি বেগম রুকেয়া থাকতো, আজকের মোল্লা মুন্সিরা তাকে ব্যথাঘাত করতো, অথবা তসলিমা নাসরিনের মতো দেশ তারা করতো বেগম রুকেয়ারে। এই কারণে আমি সবসময় বলি, কি করলাম গাজীর গীত গায়া, 5 টাকা কামাই করলাম 1.5 টাকা খায়া। যারা নারীকে, যারা নারী নীতিতে প্রোগ্রেসিভ কথা বলে, তাদেরকে যারা বেশ্যা বলে, এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না, এরা তোমাদেরকে খুব ছোট নজরে দেখে। আমি খুব কঠিন কথাগুলো, এই দিস টাইম ওয়ান্স ইট উইল কাম, যে বাংলাদেশের 1 কোটি মহিলা, তারা তো 50%, 18 কোটি মানুষের মধ্যে আমার মা বোনেরা তো 9 কোটি। এই 9 কোটি একদিন রাস্তায় বেরিয়ে এদের বিরুদ্ধে, এদের পাতে ভাত দিব না, এদের জন্য তরকারি রান্না করব না। দিস টাইম উইল কাম। আরেকটা জিনিস আসবে, সেই জিনিসটা হলো যারা ওই যে গোলাম আজমের স্লোগান যারা দেয়, লিমিটেড লোক, কয় পার্সেন্ট তারা, ইলেকশন করে দেখাও বাপের বেটারা। আমি চ্যালেঞ্জ করছি, একবার 3টা সিট পাইছো, একবার 1টা সিট পাইছো, 15টা সিট পাইয়া দেখাও। 7% ভোট নাই, 70%-এর পাওয়ার দেখাও। বাজে বাজে কথা বলো, বাজে বাজে স্লোগান দাও। আমি খুব ক্লিয়ারলি তাদের সম্পর্কে পরিষ্কারভাবে বলতে চাই, না আসো, তুমি ইসলাম চাও, শরীয়ত চাও, শরিয়া আইন চাও, দেশে প্রতিষ্ঠিত করতে চাও, কোরআনকে সংবিধান বানাইতে চাও, তুমি যদি চাও, আপনারা যদি চান, জামাত ইসলাম যদি চান, হেফাজতে ইসলাম, আসেন ইলেকশনে। মানুষ যদি বলে ইয়েস, আমরা এই দেশের মানুষ, আমরা এটা চাই, আমি আপনাদেরকে স্যালিউট দেব। কিন্তু না করিয়া 7% লোক 70% লোকের পাওয়ার দেখান। আর ওই ইনু সাহেবদের মতো লোক যারা জীবনে কোনোদিন মানুষের জন্য রাজপথে নামে একটা স্লোগান দেয় নাই, মুক্তিযুদ্ধের সময় বাঙালির শ্রেষ্ঠ সময়ে যারা বিদেশে কাটিয়ে আরাম আয়েশ করছে, যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কত বসন্ত আইলো, কত বসন্ত গেল, জীবনের পাতায় পাতায় কত চিহ্ন রয়ে গেল বাংলায়। একদিন যারা শহীদ মিনারে যায় নাই, একদিন যারা স্মৃতিসৌধে যায় নাই, একদিন যারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে নাই, তারা বাংলার পাওয়ার পায়া এইসব লোকজনের মাধ্যমে এই বাংলাদেশকে আজকে নতুনভাবে পাকিস্তান বানাতে, না পাকিস্তানও তারা বানাইতে, তারা এই দেশটাকে জঙ্গিদের একটা রাষ্ট্র করতে চায়, লাইক আফগানিস্তান। যে আফগানিস্তানে আল কায়দা আসার আগে 50% বিচারক ছিল মহিলা, 62% শিক্ষক ছিল মহিলা, আজকে একজনও নাই। ক্লাস 5 পরে যদি উচ্চ শিক্ষা নিতে যায় আফগানিস্তানের কোনো মেয়ে, সে লুকায়া তাকে পাকিস্তানে আসতে হয়। তারা দেশটাকে এই করতে চায়, কি না করতেছে তারা, এই দেশটাকে কি ধরনের স্লোগান তারা দিচ্ছে, এই দেশটাকে অন্ধকারে নেওয়ার জন্য, মধ্যযুগে বর্বরতার দিকে নিয়ে যাওয়ার জন্য, যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়, প্রগতিকে অস্বীকার করতে চায়, যারা দুনিয়াদারিকে ফির দুনিয়া ওয়াফিল আখিরাত, যারা গণতন্ত্রকে অস্বীকার করতে চায়, প্রত্যেক দিন যারা ওয়াজ পড়ে পড়ে, হে আল্লাহ এই দেশে যাতে আর কোনোদিন নির্বাচন না হয়, আজীবন জাতি 59 সপ্তাহে মিললে যারা দোয়া করে, যারা মোনাজাত করে, তাদের হাতে দেশটাকে দিয়ে দিতে হবে। এই দেশে আর মানুষ নাই, এই দেশে সব মানুষ শুধু মোল্লা মুন্সি হবে। এই দেশে প্রাইমারি স্কুলে একটা ছেলে পড়বে না সরয় সরয় রস্যই দীর্ঘই, এই দেশে একটা ছেলে পড়বে না পাখি সব করর রাতি পোহালো, কারণ এই কুসুম কলি সকলে ফুটিল রাখাল, গরুর পাল লয়ে যায় মাঠে। এই দেশে কোনো ছাত্র হবে না, যে ছাত্র বলবে বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির শিকর হিমাদ্রির। এই দেশে কোনো বিজ্ঞান পড়বে না একটা ছেলে, যে বলবে a plus b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী হবে না, আধুনিক বুদ্ধিজীবী, এখানে বিজ্ঞানী হবে না, এখানে রিসার্চ হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে একটা সিনিয়র মাদ্রাসা বানাইছে এখন। এই আজকে দেখলাম ছেলেরা স্লোগান দিচ্ছে, জামাতের যে ভাইস চ্যান্সেলর, সে জামাত, ওই রাজশাহীর ভাইস চ্যান্সেলর জামাত, সব শেষ করে দিচ্ছে। এটাকে কি আমরা বাংলাদেশের সিনিয়র মাদ্রাসা বানানোর জন্য 1921 সনে সারা বাঙালি জাতির স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছিল, যে বিশ্ব বলে থেকে দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে, ক্ষণে ক্ষণে
ক্ষণজন্মা পুরুষেরা জন্মগ্রহণ করেছিল, মহামানবেরা জন্মগ্রহণ করেছিল। সেই মহামানবদের মধ্যে আজকে এই বাংলায় এমন একটা অবস্থা হয়েছে, তারা সব যেন মরে বেঁচে গেছে, যারা বেঁচে আছে তারা মরে গেছে। আর এখানে এখন তাদের রাজত্ব কায়েম হয়েছে যারা বিশ্বাস করে না আধুনিকতায়, যারা বিশ্বাস করে না বিজ্ঞানে, যারা একদিন বিশ্বাস করতো না চাঁদে মানুষ গেছে, কাফের বলতো, যারা একদিন মাইক বাজায় গান বাজায় বিয়া করলে কইতো যে বিয়া সহি বিয়া হয় না, এটা এই বিয়ার সন্তান জারজ হবে, তারা যারা এখন ঘন্টার পর ঘন্টা মাইক বাজায় আজহারি সাহেবরা, মৌলানা সাহেবরা বক্তৃতা করে, এইটার একটা ব্যাখ্যাও দেয় না যে আগে কেন এটা কইছিলেন। এই যে দেশ, এই দেশটা সৃষ্টি করার জন্য তো আমরা যুদ্ধ করি নাই। আমি যখন যুদ্ধে যাই আপনি শুনবেন আমি কেন এইসব কথা বলি। আমার বয়স তখন 23 বছর। এর আগে 10 বছর আগের থেকে আমি পলিটিক্স করি, স্লোগান শিখছি। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। জেলের পর জেলে গেছি, মাসের পর মাস পাকিস্তান আমলে। খুব ছোট ছেলে ছিলাম না, মুক্তিযুদ্ধের সময় MA ফাইনাল ইয়ারে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, 116 নম্বর ইকবাল হলে থাকি। এই শহীদুল আলম খান, এই যে হারামজাদা আওয়ামী লীগাররা ক্ষমতায় থাকতে, শেখ হাসিনা, যাদের মধ্যে কোনো ধরনের কৃতজ্ঞতা বোধ ছিল না, সিরাজুল আলম খান মরার পরে একটা শোক প্রস্তাব পর্যন্ত নেয় নাই। সেই সিরাজুল আলম খান তৎকালীন বাংলাদেশের শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহিদুর রহিমকে ডাকে আইনা বললেন, জাহিদ ভাই এই গানটা গান তো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটার আমি ফজলুর রহমান সাক্ষী। এই গানটা জাহিদুর রহিম গাইলো। তারপরে গাইলো গান তো ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। এগুলো কইলে পরে কান্না আসে এখন। গান তো গাওয়ার পরে করলে গান দুইটাই চমৎকার, কিন্তু এই গানটা হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, এটাকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে সিলেক্ট করি। ইট ইজ ইন দ্য ইয়ার 1970, 1971 সন না, 70 সনে। ওই যে এই শিবনারায়ণ ছাত্রলীগের কর্মী, কুমিল্লা নেতা শিবনারায়ণ দাস, শিবনারায়ণ তুই কি পতাকাটা আঁকতে পারবি রে? 1 তারিখ স্বাধীনতার পতাকা দেখতো, লাল সবুজের পতাকা, উপরে থাকবে বাংলাদেশের ম্যাপ, না হলে ইন্ডিয়ানরা আমাদেরকে ভুল বুঝবে। সেই ছিল শিবনারায়ণ দাস। নিউ মার্কেট থেকে কাপড় কিনে আইনা সারা দিনে আনোয়ারা হোটেলে 6 আনার ভাত খায়া এই পতাকাটা আঁকছে। পরের দিন 2 তারিখে এই পতাকাটা আসমর আব্দুর রব ডাকসুর ভিপি তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোলা হয়েছে। হাজার হাজার ছাত্র নূরে আলম সিদ্দিকীর বক্তৃতা শুনলে বঙ্গোপসাগরের ঢেউ উজান যেত। সেই সব ছাত্র নেতা ছিল, এইসব ছাত্র নেতা না যাদের বাড়িতে গড় নাই দোয়ার নাই, মানুষ আছে রাও নাই কয় আমাদের দেশে। এইসব ছাত্র নেতারা ভিক্ষুকের ছেলে না, যে দিনে দিনে 400 কোটি টাকার মালিক 4 মাসে হয়ে যায়, এরা না। নূরে আলম সিদ্দিকী হওয়া তো সোজা না, তুফাইল আহমদ হওয়া তো সোজা না। স্বাধীনতার পরে অনেক নেতা হয়েছে, আমাদের বন্ধুরা নেতা হয়েছে, আমরাও কিছু রাজনীতি করছি, ছাত্র রাজনীতি। আমি কেন বলি, এই যে যুদ্ধটা হয়েছে এত সহজ না। কত মায়ের বুক খালি হয়েছে, কত বাবা সন্তান হারা হয়েছে, কত মা স্বামী হারা হয়েছে, কত বাড়ি ঘর পরে সরকার হয়েছে। আমার এলাকাতে 36 নামে একটা গ্রাম ছিল, আমার বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে। সেই গ্রামের একদিনে পাক বাহিনী 400 মানুষকে গুলি করে মারছে। সেই স্বাধীনতার ব্যাপারে এখন যখন প্রশ্ন উঠে, ইচ্ছা করে ইউনূস সাহেবকে বলতে, আরে ইউনূস সাহেব আপনি স্বাধীনতার কি জানেন, আপনি কেন এদের ধরেন না? আপনি তাদেরকে হয় ধরেন, না হলে আপনাকে মানুষ বলবে আপনি তাদের সাথী। আমি আরেকটা কথা বলিয়া, আমাকে একটু সুযোগ দেন। ওনারা মৌলানা সাহেবদেরকে এত হাজার হাজার মানুষ জমা হওয়ার সুযোগ দেয়। আমরা যদি মুক্তিযোদ্ধারা বলি, এখন তো জীবিত আছি, বয়স 77, আমরা যদি বলি হ্যাঁ জাগো 71, জাগো 71, আমরাও বসবো। ইউনূস সাহেব আমাদেরকে আপনি বসা, আমাদেরকেও ঠান্ডা পানি খাওয়ান। দেখি তো সোহরাওয়ার্দী উদ্যানে অথবা প্রেস ক্লাবের সামনে কত মুক্তিযোদ্ধা আছে। আপনি মনে করছেন মাত্র 1 লাখ মুক্তিযোদ্ধা জীবিত আছে? না, 17 থেকে 17 কোটি 50 লক্ষ মুক্তিযোদ্ধা জীবিত আছে, যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে। এটা ভোট হইলে দেখতে পারবে। নিষিদ্ধের অতীত ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কথা বলছি। কমরেড রাজ্জাকুজ্জামান রতন, শেষ মুহূর্তে আছি। আমরা এনসিপি কে শুরু থেকে দেখেছি, বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিল তাদের একটা বড় অংশ ছিল, সেখানে শিবির ছিল, জামাত ছিল।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর হঠাৎ করে এনসিপির আমরা যদি বলি এনসিপির যারা লিড করছেন তাদের মধ্য থেকে একজন এবং সেই সাথে সরকারে আছেন এনসিপির এরকম একজন, তারা হঠাৎ করে জামাতের এগেনস্টে এক ধরনের মন্তব্য করছেন। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, নাহিদ ইসলাম বলেছেন যে ৭১ মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগিতার রাজনৈতিক অবস্থান জাতির সামনে তুলে ধরতে হবে। তেমনি মাহফুজ আলম যিনি সরকারের উপদেষ্টা পোস্টে আছেন, তিনি মূলত যে বিষয়টি বলেছেন তার পোস্টে, ফেসবুক পোস্টে, যে যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি, ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। হঠাৎ করে এই দ্বন্দ্ব কেন সামনে এলো, কি মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় এটা ব্যাখ্যা করার ব্যাপার আছে, কিন্তু আমার কাছে সাধারণভাবে যেটা মনে হয় ২৪-এর গণঅভ্যুত্থান, তার মধ্যে তো বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষাটা ছিল। বৈষম্য বিরোধী আকাঙ্ক্ষা যারা ধারণ করেন তারা তো মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যেতে পারেন না। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে পারেন, আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করতে পারেন, তারা আওয়ামী লীগের এই যে দুর্নীতি এবং টাকা পাচার সেগুলোর বিরুদ্ধে তারা জান দিয়ে লড়াই করেছেন, এটা ঠিক। কিন্তু এই দেশের স্বাধীনতা সেটাকে তো আর অস্বীকার করতে পারেন না। কিন্তু যখনই আমাদের দেশে কেউ মুক্তিযুদ্ধের কথা বলবেন, কেউ ৭১-এর স্বাধীনতার কথা বলবেন, সাথে সাথে সেখানে স্বাধীনতার বিরুদ্ধে যারা ছিলেন তাদের গায়ে একটা তীব্র জ্বলুনি তৈরি হয়। ফলে যখনই এনসিপির তারা বলেছেন যে ৭১-এর পথ বেয়ে আমরা ২৪ এসেছি এবং ২৪-কে আরো সামনে বৈষম্যহীনতার দিকে নিয়ে যেতে হবে, তখন কিন্তু জামাতের দিক থেকে তাদের উপর আক্রমণটা বেশি এসেছে। ফলে আমরা এটা মনে করি যে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমাদের মুক্তির আকুতি থাকবে, এবং মুক্তির আকুতি থাকলে আমরা যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেটাও আমাদের মধ্যে থাকবে। অসংখ্য ধন্যবাদ। শুধু খেয়াল রাখতে হবে স্বাধীনতার চেতনাটাকে কেউ যেন চেতনা ব্যবসায় রূপান্তরিত করতে না পারে। জনাব ফজলুর রহমান, আমরা 30 সেকেন্ডস আপনাকে দিতে পারি, একেবারে শেষ সময়, একেবারে সময় শেষ। 30 সেকেন্ড তোমার বেলায় লীলা খেলা, আমার বেলায় পাপ। আজকে যে ছেলেদেরকে মারলো, সৎ ছেলে, সৎ বাপের ছেলের মতো মারলো, এদেরকে পিটাইলো, আমি এটা নিন্দা করি। আর 3 দিন আগে যাদেরকে নতুন মেয়ের জামাই হিসাবে ঠান্ডা পানি খাওয়াইলো, দুইটারই নিন্দা করি আমি। 1, 2 নম্বর হইল দেশ এটা থাকবে কিনা আমি জানি না, কারণ করিডোর যেভাবে দিছে বা দেওয়ার চেষ্টা করতেছে যে চক্রান্ত। আমি বলছি এই দেশ অন্ধকার ছিল শেখ হাসিনার সময়, টর্চ লাইট দিলে আলোকিত হইতো, কিন্তু এখন ইউনূস সাহেবের সময় ধোঁয়াশা এবং কুয়াশা, ডাবল লাইট মারলে আলোকিত হয় না। ওনারা কোনো কথা বলে না। যদি করিডোর ওনারা দেওয়া যায়, এইখানে একটা রাষ্ট্র সৃষ্টি হবে এবং চিরদিন চট্টগ্রাম এবং বাংলাদেশকে গাইতে হবে। আমার মায়েদেরকে বলতে হবে, কেঁদে কেঁদে বলতে হবে, ছেলে ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। যদি স্টিমার লাগে আমার সেন্ট মার্টিনে, তাও আমাদেরকে বলতে হবে যে আমার দেশ আমি রক্ত দিয়ে স্বাধীন করেছিলাম, সেন্ট মার্টিন অন্যকে দেওয়ার জন্য নয়, এবং একটা যুদ্ধ হবে, যে যুদ্ধ হবে গাজার উপত্যকার মতো, যে যুদ্ধ হবে মানবতার যুদ্ধ। আমার শেষ কথাটা হলো, আপনাকে খুব শেষ কথাটা বলি, শুনরে মালিক, শুনরে মজুদ্দার, পিয়ারে আমার, কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি। এই কথাগুলো কিন্তু আসবে বারে বারে। সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেহ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। যদি করিডোর দেওয়া হয়, এই কথাটা বারবার আসবে। অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ধন্যবাদ কমরেড রাজিকুজ্জামান রতন আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি।